বিএনপি যে কয় পার্সেন্ট ভোট অতীতে পেয়েছিল, আওয়ামী লীগ যে পার্সেন্টগুলো পেয়েছিল, কখনো তারা 30-40% ক্রস করে না। 40% ভোট পেয়েও অনেক দল হলো 2/3 মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটি পেয়ে বাংলাদেশের মানুষ কিভাবে পরিচালিত হবে, আমাদের যে দলিল আছে সেই দলিলকে আচ্ছামতো হলো কাটাছাড়া করছে। এই কাটাছাড়া করার পরে আবার আরেক দল আসলো 2/3 মেজরিটি নিয়ে, এবং এটা 40% ভোটে ইচ্ছা মতন কাটাছাড়া করছে। এখন একটা দলিল যদি স্থিতিশীল অবস্থা না থাকে, তখন হলো রাজনৈতিক যে ক্ষমতা হস্তান্তর এটা অস্থিতিশীল হয়। জিওপলিটিক্যাল স্টেজে বাংলাদেশের হলো জিওগ্রাফিক্যাল ওয়েতে বাংলাদেশ আনস্টেবল হয়। যখন আনস্টেবল হয় তখন কখনো রাশিয়া ঢুকে পড়ে, কখনো চায়না ঢুকে পড়ে, কখনো হলো আমেরিকা ঢুকে পড়ে, কখনো ভারত ঢুকে পড়ে। তখন আমরা মাঠে গিয়ে আবার জীবন দেই যে এরা কেন ঢুকে পড়ছে, কিন্তু ঢুকার ওয়েটা তো কিন্তু আমরাই তৈরি করে দেই। এই জন্য আমরা বললাম যে আমাদের যেমন লোয়ার হাউসটা রয়েছে, একটা আপার হাউস লাগবে, যে আপার হাউসে গিয়ে 2/3 মেজরিটিতে যদি সে এই ধরনের প্রক্রিয়ায় সে চলেও আসে, এখানে যদি আমরা কোনো নিয়ম তৈরি করে আপার হাউসে সংখ্যানুপাতিক ভিত্তিতে, ধরেন বিএনপি 40% ভোট পেয়ে 2/3 মেজরিটির কোনো নিয়ম বানানোর চেষ্টা করলো, কিন্তু এটা আপার হাউসে যদি সংখ্যানুপাতিক ভিত্তি থাকে এটা কিন্তু চ্যালেঞ্জ হবে। আমরা একটা স্টেবল গভর্নমেন্ট পাবো। আমরা হলো এই বিষয়গুলা বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের পরে কিভাবে নতুনভাবে আমরা একটা দলিল বানাতে পারি সেটার জন্য হলো আমরা আলোচনা শুরু করলাম। তো সেখানে তারা এই বিষয়টা নিয়ে আসছে নোট অফ ডিসেন্ট। তো এটা একটা গণতন্ত্র বিরোধী কাজ, তারা মানুষের মুক্তির বিরোধী একটা কাজকে তারা নোট অফ ডিসেন্টে নিয়ে আসে। এখন বড় দুইটি দলের মধ্যে এই জুলাই সনদ একটা হলো ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গিয়েছে। তো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা অবস্থান নিয়েছে, আমরা এই ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখবো না। কারণ আমরা যদি ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখি তাহলে হলো এই সনদ বাস্তবায়ন হবে না। তো আমরা বাস্তবায়নের জন্য কিছু তরিকা বললাম যে এই ওয়াইতে বাস্তবায়ন করা যায়। তারপরে আমাদের উপরে অভিযোগ আসলো যে এনসিপি স্বাক্ষর করে নাই, কেন করি নাই সেটা তো আমরা জাতির সামনে স্পষ্ট করেছি। ঐক্যমত কমিশনের একটা বিষয় ছিল যে নোট অফ ডিসেন্ট থাকবে, আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, সবারই নোট অফ ডিসেন্ট ছিল। তা আমরা যখন হ্যাঁ বা না ভোটে যাবো, আমরা তো সবগুলো বিষয় দিতে পারবো না, কিছু মানুষের দ্বিমত থাকতে পারে, ঐক্যমত যেটাতে আমরা অধিকাংশ হয়েছি সেগুলোতে চলে যাব আমরা। এবং আমরা বলেছি, সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের এখানে সে নাই, আপনারা তাদের সাথে বসে একটু কথা বলেন। লাস্ট যতটুকু শুনেছি আমরা, এটা একটা সমাধান হতে যাচ্ছে। সমাধান হলো জামায়াত নাকি শুনলাম গণভোট ছেড়ে দিচ্ছে, নির্বাচনের আগে হতে পারে। তারাও আহ্বান জানাইছে নোট অফ ডিসেন্টের বা আপার হাউসের যদি সরকার মেনে নেয় বা বিএনপি মেনে নেয় তাহলে হলো তারা এটাতে তারা চলে যাবে। এই ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি। এবং এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিষয় আছে, যে বিষয়টা ইতিমধ্যেই কোর্টে এটা রায়টা মানে আপনার রিট হয়েছে এবং সেটার উপরে আলোচনা চলমান আছে। কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলি, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এবিএম খায়রুল হকের মতো ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন না। গণভোটের জন্য নাকি বিএনপি থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল, এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমাগারে কোষাগারে জমা হওয়ার কথা। এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো, আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লোপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে, এই টাকা যাবে এটা আপনাদের একটা আসনে। এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব।